সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আপনাদের আজ শোনাব শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প টোপের দ্বিতীয় পর্ব। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এখনও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প বা উপন্যাস আপলোড হলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। নমস্কার। সেই দিন রাত্রেই শিকারের প্রথম অভিজ্ঞতা। জঙ্গলের ভেতর বসে আছে মোটরে, দুটো তীব্র হেডলাইটের আলো পড়েছে সামনের সংকীর্ণ পথে আর দুধারে শালবনে। ওই আলোক রেখার বাইরে অবশিষ্ট জঙ্গলটা যেন প্রেতপুরীর জমাট অন্ধকার। রাত্রির তমসায় আদিম হিংসা সজাগ হয়ে উঠেছে চারদিকে। অনুভব করছি সমস্ত স্নায়ু দিয়ে। এখানে হাতির পাল ঘুরছে, দূরে কোনো পাহাড়ের পাথর গুঁড়িয়ে ঝোপের ভেতর অজগর প্রতীক্ষা করে আছে অসতর্ক শিকারের আশায়। আসন্ন বিপদের সম্ভাবনায় উৎকর্ণ হয়ে আছে হরিণের পাল, আর কোনো একটা খাদের ভেতরে জল করছে ক্ষুধার্ত বাঘের চোখ। কালো রাত্রিতে জেগে রয়েছে কালো অরণ্যের প্রাথমিক জীবন। রোমাঞ্চিত ভীত প্রতীক্ষায় চুপ করে বসে আছি মোটরের মধ্যে, কিন্তু হিংসার রাজত্ব শালবন ডুবে আছে একটা আশ্চর্য স্তব্ধতায়। শুধু কানের কাছে অবিশ্রান্ত মশার গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। মাঝে মাঝে অল্প অল্প বাতাস দিচ্ছে, শালের পাতায় উঠছে এক মৃদু মর্মর, আর কখনো কখনো ডাকছে বন মুরগি। ঘুমের মধ্যে পাখা ঝাপটাচ্ছে ময়ূর। মনে হচ্ছে এই গভীর ভয়ঙ্কর অরণ্যের ভয়ঙ্কর প্রাণীগুলো যেন নিঃশ্বাস বন্ধ করে একটা নিশ্চিন্ত কোনো মুহূর্তেরই প্রতীক্ষায় আছে। আমরাও প্রতীক্ষা করে আছি। মোটরের মধ্যে নিঃসাড় হয়ে বসে আছি আমরা। একটা কথাও বলবার উপায় নেই। রাইফেলের একটা ঝকঝকে নল ইঞ্জিনের পাশে বাড়িয়ে দিয়ে শিকারি বাঘের মতোই তাকিয়ে আছেন রাজা বাহাদুর। চোখ দুটো উদগ্র প্রখর হয়ে আছে হেডলাইটের তীব্র আলোক রেখার দিকে। একটা জানোয়ার ওই রেখাটা পেরোবার দুঃসাহস করলেই রাইফেল গর্জন করে উঠবে। কিন্তু জঙ্গলে সেই আশ্চর্য স্তব্ধতা। অরণ্য যেন আজ রাত্রে বিশ্রাম করছে। একটি রাত্রের জন্য ক্লান্ত হয়ে জানোয়ারগুলো ঘুমিয়ে পড়েছে খাদের ভেতরে রোগের আড়ালে। কেটে চলেছে মন্থর সময়। রাজা বাহাদুরের হাতের রেডিয়াম ডায়াল ঘড়িটা একটা সবুজ চোখের মতো জ্বলছে। রাত 1:30 পেরিয়ে গেছে। ক্রমশ উসখুস করছে উৎকর্ণ রাজা বাহাদুর। না, হোপলেস, আজ আর পাওয়া যাবে না। বহুদূর থেকে একটা তীব্র গম্ভীর শব্দ, হাতির ডাক, ময়ূরের পাখা ঝাপটানি চলেছে মাঝে মাঝে। এক ফাঁকে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। রাত্রি ঘোষণা করে গেল শেয়ালের দল। কিন্তু কোথায় বাঘ, কোথায় বা ভাল্লুক? অন্ধকার বনের মধ্যে দ্রুত কতগুলো ছুটন্ত খুরের আওয়াজ। পালিয়ে গেল হরিণের পাল। কিন্তু কোনো ছায়া পড়ছে না আলোকবৃত্তের ভেতর। মশার কামড় যেন অসহ্য হয়ে উঠেছে। বৃথাই গেল রাতটা। রাজা বাহাদুরের কণ্ঠস্বরে পৃথিবীর সমস্ত বিরক্তি ভেঙে পড়ল। ডেভিল লাক। সিটের পাশ থেকে একটা ফ্লাস্ক তুলে নিয়ে ঢক ঢক করে ঢাললেন গলাতে। ছড়িয়ে পড়ল হুইস্কির উগ্র উত্তপ্ত গন্ধ।
থ্যাঙ্কস হেভেন্স। রাজা বাহাদুর হঠাৎ নড়ে বসলেন চকিত হয়ে। নক্ষত্র বেগে হাতটা চলে গেল রাইফেলের ট্রিগারে। শিকার এসে পড়েছে। আমিও দেখলাম বহু দূরে আলোক রেখাটার ভেতরে একটা জানোয়ার দাঁড়িয়ে পড়েছে স্থির হয়ে। এমন একটা জোরালো আলো চোখে পড়তে কেমন দিশাহারা হয়ে গেছে। তাকিয়ে আছে এই দিকেই। দুটো প্রদীপের আলোর মতো ঝিকঝিক করছে তার চোখ। ড্রাইভার বললে, হায় না। ড্যাম! রাইফেল থেকে হাত সরিয়ে নিলেন রাজা বাহাদুর, কিন্তু পর মুহূর্তে চাপা উত্তেজিত গলায় বললেন, থাক, আর ছুঁচোই মারব। দুম করে রাইফেল গর্জন করে উঠল। কানে তালা ধরে গেল আমার। বারুদের গন্ধে বিস্বাদ হয়ে উঠল নাসারন্ধ। অব্যর্থ লক্ষ্য রাজা বাহাদুরের পড়েছে জানোয়ারটা। ড্রাইভার বললে, তুলে আনবো হুজুর? বিকৃত মুখে রাজা বাহাদুর বললেন, কি হবে, গাড়ি ঘোরাও। রেডিয়াম ডায়ালে সবুজ আলোয় রাত 3টে। গাড়ি ফিরে চলল হান্টিং বাংলোর দিকে। একটা ম্যানিলা চুরুট ধরিয়ে রাজা বাহাদুর বললেন, ড্যাম! কিন্তু কি আশ্চর্য, জঙ্গল যেন রসিকতা শুরু করেছে আমাদের সঙ্গে। দিনের বেলা অনেক চেষ্টা করেও দুটো একটা বন মুরগি ছাড়া আর কিছু পাওয়া গেল না। এমনকি একটা হরিণ পর্যন্ত নয়। নাইট শুটিংয়েও সেই অবস্থা। পরপর 3 রাত্রি জঙ্গলের নানা জায়গায় গাড়ি থামিয়ে চেষ্টা করা হলো, কিন্তু নগদ লাভ যা হলো তা অমানুষিক মশার কামড়। জঙ্গলের হিংস্র জন্তুর সাক্ষাৎ মিলল না বটে, কিন্তু মশাগুলোকে চিনতে পারা গেল। এমন সাংঘাতিক মশা যে পৃথিবীর কোথাও থাকতে পারে, এতদিন এ ধারণা ছিল না আমার। তবে মশার কামড়ের ক্ষতিপূরণ চলতে লাগলো গন্ধ মাদন উজাড় করে। সত্যি বলতে কি, শিকার করতে না পারলেও মনের দিক থেকে বিন্দু মাত্র ক্ষোভ ছিল না আমার। জঙ্গলের ভেতরে এমন রাজসূয় যজ্ঞের আয়োজন কল্পনার বাইরে। জীবনে এমন দামি খাবার কোনো দিন মুখে তুলিনি। এমন চমৎকার বাথরুমে স্নান করিনি কখনো। এত পুরু জাজিমের বিছানায় শুয়ে অস্বস্তিতে প্রথম দিন তো ঘুমোতেই পারিনি আমি। নিবিড় জঙ্গলের নেপথ্যে গ্র্যান্ড হোটেলের স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছি। শিকার না হলেও কণা মাত্র ক্ষতি নেই কোথাও। পরের দিনে লাউঞ্জে চা খেতে খেতে 400 ফুট নিচেকার ঘন জঙ্গলটার দিকে চোখ পড়ল। সকালের আলোয় উদ্ভাসিত শ্যামলতা দিগন্ত পর্যন্ত বিস্তীর্ণ হয়ে আছে অপরূপ প্রসন্নতায়। ওয়ান অফ দি ফিয়ার্সেস্ট ফরেস্ট। বিশ্বাস হয় না। তাকিয়ে তাকিয়ে দেখি বাতাসে আকার অবয়বহীন পত্রাবরণ সবুজ সমুদ্রের মতো দুলছে। চক্র দিচ্ছে পাখির দল। এখান থেকে মৌমাছির মতো দেখায় পাখিগুলোকে। জানলার ঠিক নিচেই ইস্পাতের ফলার মতো পাহাড়ি নদীটার নীলিমোজ্জ্বল রেখা। দুটো একটা নুড়ি ঝকমক করে মণিখণ্ডের মতো, বেশ লাগে। তারপরেই চমক ভাঙে আমার। তাকিয়ে দেখি ঠোঁটের কোণে ম্যানিলা চুরুট পুড়ছে। অস্থির চঞ্চল পায়ে রাজা বাহাদুর ঘরের ভেতর পায়চারি করছেন। চোখে মুখে একটা চাপা আক্রোশ, ঠোঁট দুটোয় নিষ্ঠুর কঠিনতা। কখনো একটা রাইফেল তুলে নিয়ে বিরক্তি ভরে নামিয়ে রাখেন, কখনো ভোজালি তুলে নিয়ে নিজের হাতের ওপর ফলাটা রেখে পরীক্ষা করেন সেটার ধার। আবার কখনো বা জানলার সামনে খানিকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন নিচের জঙ্গলটার দিকে। আজ 3 দিন থেকে উল্লেখযোগ্য একটা কিছু শিকার করতে পারেননি।
ক্ষোভে তার দাঁতগুলো কড়মড় করতে থাকে। তারপরেই বেরিয়ে যান এনার্জি সংগ্রহের চেষ্টায়। বাইরের বারান্দায় গিয়ে হাঁক দেন, পেগ। কিন্তু পরের পয়সায় খেয়ে এমন রাজোচিত বিলাস এবং বেশি দিন কাটানো আমার সম্ভব নয়। রাজা বাহাদুরের অনুগ্রহে একটা দামি জিনিস বটে, কিন্তু কলকাতায় আমার ঘর সংসার আছে, একটা দায়িত্ব আছে তার। সুতরাং চতুর্থ দিন সকালে কথাটা আমাকে পাড়তে হলো। বললাম, এবার আমাকে বিদায় দিন তাহলে। রাজা বাহাদুর সবে চতুর্থ পেগে চুমুক দিয়েছেন তখন, তেমনি অসুস্থ আর রক্তাভ চোখে আমার দিকে তাকালেন। বললেন, আপনি যেতে চান? হ্যাঁ, কাজকর্ম রয়েছে, কিন্তু আমার শিকার আপনাকে দেখাতে পারলাম না। সে না হয় আর একবার হবে। চাপা ঠোঁটের ভেতরই একটা গম্ভীর আওয়াজ করলেন রাজা বাহাদুর। আপনি ভাবছেন আমার ওই রাইফেলগুলো দেওয়ালে ওই সব শিকারের নমুনা, ওগুলো সব ফার্স? আমি সন্ত্রস্ত হয়ে বললাম, না না, তা কেন ভাবতে যাব? শিকার তো খানিকটা অদৃষ্টের ব্যাপার। অদৃষ্টকেও বদলানো চলে। রাজা বাহাদুর উঠে পড়লেন, আমার সঙ্গে আসুন। দুজনে বেরিয়ে এলাম। রাজা বাহাদুর আমাকে নিয়ে এলেন হান্টিং বাংলোর পেছন দিকটায়। ঠিক সেখানে 400 ফুট নিচে টেরাইয়ের অন্যতম হিংস্র অরণ্য বিস্তীর্ণ হয়ে আছে। এখানে আসতে আর একটা নতুন জিনিস চোখে পড়ল। দেখি কাঠের একটা রেলিং দেয়া সাঁকোর মতো জিনিস সেই সীমাহীন শূন্যতার ওপরে প্রায় 15-16 হাত প্রসারিত হয়ে আছে। তার পাশে দুটো বড় বড় কাঠের চাকা, তাদের সঙ্গে হুক লাগানো দুজোড়া মোটা কাছি জড়ানো। ব্যাপারটা কি ঠিক বুঝতে পারলাম না। আসুন। রাজা বাহাদুর সেই ঝুলন্ত সাঁকোটার ওপর গিয়ে দাঁড়ালেন। আমিও গেলাম তার পেছন পেছন। একটা আশ্চর্য বন্দোবস্ত। ঠিক সাঁকোটার নিচেই পাহাড়ি নদীটার রেখা, নুড়ি মেশানো সংকীর্ণ বালুতট তার দুপাশে। তাছাড়া জঙ্গল আর জঙ্গল। নিচে তাকাতে আমার মাথা ঘুরে উঠল। রাজা বাহাদুর বললেন, জানেন এসব কি? না। আমার মাছ ধরার বন্দোবস্ত। এর কাজ খুব গোপনে, নানা হাঙ্গাম আছে, কিন্তু অব্যর্থ। ঠিক বুঝতে পারছি না। আজ রাতেই বুঝতে পারবেন। শিকার দেখতে আপনাকে ডেকে এনেছি। নতুন একটা শিকার দেখাবো, কিন্তু কোনো দিন এর কথা কারু কাছে প্রকাশ করতে পারবেন না। কিছু না বুঝেই বললাম, না। তাহলে আজ রাতটা অবধি থাকুন, কাল সকালেই আপনার গাড়ির ব্যবস্থা করব। রাজা বাহাদুর আবার হান্টিং বাংলোর সম্মুখের দিকে এগোলেন। কাল সকালের পরে এমনিতেই আপনার আর এখানে থাকা চলবে না। একটা কাঠের সাঁকো, দুটো কপিকলের মতো জিনিস, মাছ ধরবার ব্যবস্থা, কাউকে বলা যাবে না, এবং কাল সকালেই চলে যেতে হবে। সবটা মিলিয়ে যেন রহস্যের খাসমহল একেবারে। আমার কেমন এলোমেলো লাগতে লাগলো সমস্ত, কিন্তু ভালো করে জিজ্ঞাসা করতে পারলাম না। রাজা বাহাদুরকে বেশি প্রশ্ন করতে কেমন অস্বস্তি লাগে আমার, অনধিকার চর্চা মনে হয়। বাংলোর সামনে 3-4টে ছোট ছোট নোংরা ছেলে মেয়ে খেলা করে বেড়াচ্ছে। হিন্দুস্থানি কিপারের বেওয়ারির সম্পত্তি। কিপারটাকে সকালে রাজা বাহাদুর শহরে পাঠিয়েছেন কিছু দরকারি জিনিসপত্র কিনে সে ফিরবে কাল। ভারী বিশ্বাসী আর অনুগত লোক। মাতৃহীন ছেলে মেয়েগুলো
সারা দিন হুটোপুটি করে ডাকবাংলোর সামনে। রাজা বাহাদুর বেশ অনুগ্রহের চোখে দেখেন ওদের। দোতলা জানলা থেকে পয়সা, রুটি কিংবা বিস্কুট ছুঁড়ে দেন। নিচে ওরা সেগুলো নিয়ে কুকুরের মতো লোফালুপি করে। রাজা বাহাদুর তাকিয়ে তাকিয়ে দেখেন সকৌতুকে। আজও ছেলে মেয়েগুলো হুল্লোড় করে তার চারপাশে এসে ঘিরে দাঁড়ালো। বলল, হুজুর সেলাম। রাজা বাহাদুর পকেটে হাত দিয়ে কতগুলো পয়সা ছড়িয়ে দিলেন ওদের ভেতর। হরিণ লুটের মতো কাড়াকাড়ি পড়ে গেল বেশ ছেলে মেয়েগুলো। 2 থেকে 8 বছর পর্যন্ত বয়স। আমার ভারী ভালো লাগলো ওদের। অরণ্যক জগতের শাল শিশুদের মতো সতেজ আর জীবন্ত, প্রকৃতির ভেতর থেকে প্রাণ আহরণ করে বড় হয়ে উঠেছে। সন্ধ্যায় ডিনার টেবিলে বসে আমি বললাম, আজ রাতে মাছ ধরবার কথা আছে আপনার? চোখের কোণা দিয়ে আমার দিকে তাকালেন রাজা বাহাদুর। লক্ষ্য করেছি আজ সমস্ত দিন বড় বেশি মদ খাচ্ছেন আর ক্রমাগত চুরুট টেনে চলেছেন। ভালো করে আমার সঙ্গে কথা পর্যন্ত বলেননি। ভেতরে ভেতরে কিছু একটা ঘটে চলেছে তাঁর। রাজা বাহাদুর সংক্ষেপে বললেন, আমি সসংকোচে জিজ্ঞাসা করলাম, কখন হবে? এক মুখ ম্যানিলা চুরুটের ধোঁয়া ছড়িয়ে তিনি জবাব দিলেন, সময় হলে ডেকে পাঠাবো। এখন আপনি গিয়ে শুয়ে পড়ুন, স্বচ্ছন্দে কয়েক ঘন্টা ঘুমিয়ে নিতে পারেন। শেষ কথাটা পরিষ্কার আদেশের মতো শোনালো। বুঝলাম আমি বেশিক্ষণ আজ তাঁর সঙ্গে কথা বলি এ তিনি চান না। তাড়াতাড়ি শুয়ে পড়তে বলাটা অতিথিপরায়ণ গৃহস্থের অনুনয় নয়, রাজার নির্দেশ, এবং সেই নির্দেশ পালন করতে বিলম্ব না করাই ভালো। কিন্তু অতি নরম জাজিমের বিছানায় শুয়েও ঘুম আসছে না। মাথার ভেতর আবর্তিত হচ্ছে অসংলগ্ন চিন্তা। মাছ ধরা, কাঠের সাঁকো, কপিকল, অত্যন্ত গোপনীয়, অতুল রহস্য। তারপর এপাশ ওপাশ করতে করতে কখন যে চৈতন্য আচ্ছন্ন হয়ে এলো তা আমি নিজেই টের পাইনি। মুখের ওপর ঝাঁঝালো একটা টর্চের আলো পড়তেই আমি ধড়মড় করে উঠে পড়লাম। রাত তখন কটা ঠিক জানি না। আরণ্যক পরিবেশের নির্জনতায় অভিভূত, বাইরে শুধু তীব্র কণ্ঠে ঝিঝির ডাক। আমার গায়ে বরফের মতো ঠান্ডা একটা হাত পড়েছে কার। সে হাতের স্পর্শে পা থেকে মাথা পর্যন্ত শিউরে গেল আমার। রাজা বাহাদুর বললেন, সময় হয়েছে, চলুন। আমি কি বলতে যাচ্ছিলাম, ঠোঁটে আঙুল দিলেন রাজা বাহাদুর। কোনো কথা নয়, আসুন। এই গভীর রাত্রে এমনি নিঃশব্দ আহ্বান, সবটা মিলিয়ে একটা রোমাঞ্চকর উপন্যাসের পটভূমি তৈরি হয়েছে যেন। কেমন একটা অস্বস্তি, একটা অনিশ্চিত ভয় গা ছমছম করতে লাগলো আমার। মন্ত্রমুগ্ধের মতো রাজা বাহাদুরের পেছনে পেছনে বেরিয়ে এলাম। হান্টিং বাংলোটা অন্ধকার, একটা মৃত্যুর শীতলতা ঢেকে রেখেছে তাকে। একটানা ঝিঝির ডাক, চারদিকে অরণ্যে কান্নার শব্দের মতো পত্র মর্মর। গভীর রাত্রে জঙ্গলের মধ্যে মোটর থামিয়ে বসে থাকতে আমার ভয় করছিল আজও। কিন্তু এ ভয়ের চেহারা আলাদা, এর মধ্যে আর একটা কি যেন মিশে আছে, ঠিক বুঝতে পারছি না। অথচ পাও সরছে না আমার। মুখের ওপর একটা টর্চের আলো। রাজা বাহাদুরের হাতের স্পর্শটা বরফের মতো ঠান্ডা। ঠোঁটে আঙুল দিয়ে নীরবতার
সেই দুর্বোধ্য কুটিল সংকেত। টর্চের আলোয় পথ দেখিয়ে রাজাবাহাদুর আমাকে সেই ঝুলন্ত সাঁকোটার কাছে নিয়ে এলেন। দেখি তার ওপর শিকারের আয়োজন। দুখানা চেয়ার পাতা, দুটো তৈরি রাইফেল, দুজন বেয়ারা একটা কপিকলের চাকা ঘুরিয়ে কি একটা জিনিস নামিয়ে দিচ্ছে নিচের দিকে। এক মুহূর্তের জন্য রাজাবাহাদুর তাঁর 9 সেলের হান্টিং টর্চটা নিচের দিকে ফ্ল্যাশ করলেন। প্রায় 250 ফুট নিচে সাদা পুটলির মতো কি একটা জিনিস কপিকলের দড়ির সঙ্গে নেবে যাচ্ছে দ্রুত বেগে। আমি বললাম, ওটা কি রাজাবাহাদুর? মাছের টোপ, কিন্তু এখনও কিছু বুঝতে পারছি না। একটু পরে বুঝবেন, এখন চুপ করুন। এবারে স্পষ্ট ধমক দিলেন আমাকে। মুখ দিয়ে ভক করে হুইস্কির তীব্র গন্ধ বেরোচ্ছে। রাজাবাহাদুর প্রকৃতিস্থ নেই, আর কিছুই বুঝতে পারছি না আমি। আমার মাথার ভেতর সব যেন গণ্ডগোল হয়ে গেছে। একটা দুর্বোধ্য নাটকের নির্বাক দ্রষ্টার মতো রাজাবাহাদুরের পাশের চেয়ারটাতে আসন নিলাম আমি। ওদিকে ঘন কালো বনান্তের ওপর ভাঙা চাঁদ দেখা দিল। তার খানিকটা ম্লান আলো এসে পড়ল 400 ফুট নিচের নদীর জলে, তার ছড়ানো মণিখণ্ডের ওপর, নুড়িগুলোর ওপর। আবছাভাবে যেন দেখতে পাচ্ছি কপিকলের দড়ির সঙ্গে সাদা পুটলিটা অল্প অল্প নড়ছে বালির ওপরে। এক হাতে রাজাবাহাদুর রাইফেলটা বাগিয়ে ধরে আছেন, আর এক হাতে মাঝে মাঝে আলোটা ফেলছেন নিচের পুটলিটায়। চকিত আলোয় যেটুকু মনে হচ্ছে পুটলিটা যেন জীবন্ত, অথচ কী জিনিস কিছু বুঝতে পারছি না। এ নাকি মাছের টোপ, কিন্তু কী এ মাছ? এ কিসের টোপ? আবার সেই স্তব্ধতার প্রতীক্ষা। মুহূর্ত কাটছে, মিনিট কাটছে, ঘন্টা কাটছে। রাজাবাহাদুরের টর্চের আলো বারে বারে পিছলে পড়ছে নিচের দিকে। দিগন্ত প্রসার হিংস্র অরণ্য ভাঙা ভাঙা জ্যোৎস্নায় দেখাচ্ছে তরঙ্গিত একটা সমুদ্রের মতো। নিচের নদীটা ঝকঝক করছে, যেন একখানা খাপ খোলা তলোয়ার। অবাক বিস্ময়ে আমি বসে আছি। মিনিট কাটছে, ঘন্টা কাটছে। টোপ ফেলে মাছ ধরছেন রাজাবাহাদুর, অথচ সব ঘোলাটে। আমার কান পেতে শুনছি ঝিঝির ডাক, দূরে হাতির গর্জন, শালপাতার মর্মর। এ প্রতীক্ষা তত্ত্ব আমার কাছে দুর্বোধ্য। শুধু হুইস্কি আর ম্যানিলা চুরুটের গন্ধ নাকে এসে লাগছে আমার। মিনিট কাটছে, ঘন্টা কাটছে, রেডিয়াম ডায়াল ঘড়ির কাঁটা চলছে ঘুরে। ক্রমশ যেন সম্মোহিত হয়ে গেলাম, ক্রমশ যেন ঘুম এলো আমার। তারপরেই হঠাৎ কানে বিকট শব্দে রাইফেল সাড়া দিয়ে উঠল। 400 ফুট নিচ থেকে ওপরের দিকে উৎক্ষিপ্ত হয়ে উঠল প্রচণ্ড বাঘের গর্জন। চেয়ারটা শুদ্ধ আমি কেঁপে উঠলাম। টর্চের আলোটা সোজা পড়েছে নুড়ি ছড়ানো বালির ডাঙাটার ওপর। পরিষ্কার দেখতে পেলাম ডোরাকাটা অতিকায় একটা বিশাল জানোয়ার সাদা পুটলিটার ওপর একখানা থাবা চাপিয়ে দিয়ে পড়ে আছে। সাপের মতো ল্যাজ আঁচড়াচ্ছে অন্তিম আক্ষেপে। ওপর থেকে ইন্দ্রের বজ্রের মতো অব্যর্থ গুলি গিয়ে লেগেছে তার মাথায়। এত ওপর থেকে এমন দুর্নিবার মৃত্যু নামবে আশঙ্কা করতে পারিনি। রাজাবাহাদুর সোৎসাহে বললেন, ফতে। এতক্ষণ মাছ ধরবার ব্যাপারটা বুঝতে পেরেছি। সোল্লাসে বললাম, মাছ তো ধরলেন, ডাঙায় তুলবেন কেমন করে? ওই কপিকল দিয়ে। এই জন্যেই তো ওগুলোর ব্যবস্থা। ব্যাপারটা যেমন বিচিত্র
তেমনি উপভোগ্য। আমি রাজাবাহাদুরকে অভিনন্দিত করতে যাব, এমন সময় পরিষ্কার শুনতে পেলাম শিশুর গোঙানি, ক্ষীণ অথচ নির্ভুল। কিসের শব্দ? 400 ফুট নিচ থেকে ওই শব্দটা আসছে না? হ্যাঁ, কোনো ভুল নেই। মুখের বাঁধন খুলে গেছে, কিন্তু বড় দেরিতে। আমার বুকে রক্ত হিম হয়ে গেল, আমার চুল খাড়া হয়ে উঠল। আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম, রাজাবাহাদুর, কিসের টোপ আপনার? কি দিয়ে আপনি মাছ ধরলেন? চুপ! একটা কালো রাইফেলের নল আমার বুকে ঠেকালেন রাজাবাহাদুর। তারপরেই আমার চারদিকে পৃথিবীটা পাক খেতে খেতে হাওয়ায় গড়া একটা বুদবুদের মতো শূন্যে মিলিয়ে গেল। রাজাবাহাদুর জাপটে না ধরলে 400 ফুট নিচেই পড়ে যেতাম হয়তো। কিপারের একটা বেওয়ারিশ ছেলে যদি জঙ্গলে হারিয়ে গিয়ে থাকে, তা অস্বাভাবিক নয়, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল মেরেছিলেন রাজাবাহাদুর, লোককে ডেকে দেখানোর মতো। তার 8 মাস পরে এই চমৎকার চটিজোড়া উপহার এসেছে। 8 মাস আগেকার সে রাত্রি এখন স্বপ্ন হয়ে যাওয়াই ভালো। কিন্তু এই চটিজোড়া অতি মনোরম, বাস্তব। পায়ে দিয়ে একবার হেঁটে দেখলাম, যেমন নরম তেমনি আরাম।